গত শনিবার থেকে যেই পাল্টা আক্রমণ শুরু হয়েছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন যে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোর উপরে ইরানের আক্রমণ সব মিলিয়ে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে এবং ইরান আসলে কন্টিনিউয়াস হুমকি দিয়ে যাচ্ছে যে তারা থামবে না, যদিও তারা যুক্তরাষ্ট্র সমঝোতার জন্য বলা হচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রের আসলে সক্ষমতা আছে কিনা দীর্ঘ সময় ইরানের সাথে টিকে থাকার, সেটা নিয়ে অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তুলছে। এছাড়া ইরান কন্টিনিউ করবে, এটাই ইরানের মানে সিদ্ধান্ত নিয়েছে এবং ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইউরোপকে। আবার যুক্তরাজ্যের সাথে যুক্তরাষ্ট্রের মানে ট্রাম্পের অনুরোধ রাখেনি এবং কিয়ার স্টারমার স্পষ্ট বলে দিয়েছে যে এই যুদ্ধের সাথে যুক্তরাজ্য নেই, যদিও ক্ষোভ প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প। আমরা এইসব বিষয়ে মানে এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কার সক্ষমতা আছে, ইরানের নাকি যুক্তরাষ্ট্রের, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ফরহাদ হোসেন, রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ হাসিনা আপা। জি, কি অবস্থা এখন পর্যন্ত? আপনার কাছে কি মনে হচ্ছে যে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি তো মানে ইরান তো থামবে না, যেহেতু তাদের সর্বোচ্চ নেতা এবং তাদের বেশ কয়েকজন উচ্চ শীর্ষস্থানীয় নেতাদেরকে হত্যা করা হয়েছে। সো এখন কোন পরিস্থিতির দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ হাসিনা আপা, খুবই গুরুত্বপূর্ণ এমন একটা সময় আপনি আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন যে মনটা খুবই খারাপ। ইরানকে আমি খুব ভালোবাসি, অনেক আগে থেকে ইরানের ইতিহাসটা আমি জানি পারস্য জাতির। দেখুন, এখানে সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তারপরে আপনি সেনা প্রধানকে হত্যা করেছে, প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা করেছে, সেই সহ প্রায় 15 জন শীর্ষস্থানীয় আপনার প্রতিরক্ষা বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করেছে। এটা হত্যা করে, এটা ইসরায়েলি প্ল্যান, ইসরায়েলি হলো কিলিং স্কোয়াড করেছে ওরা, এবং ইসরায়েলি মুসাদের মাধ্যমে এই হত্যাগুলো এরা সংগঠিত করেছে। ইসরায়েল একটা বিষয়ে আমেরিকাকে আশ্বস্ত করেছিল, যেটা আমি এখন মনে করছি, অনেক কিছু সারাদিন ঘেটে ঘুটে দেখলাম যে এই 15 জনকে যে হত্যা করলো সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ, হ্যাঁ, এটা হত্যা করার একমাত্র কারণ হলো ইরানের জাতিকে একদম মানসিকভাবে আপনার একেবারে গুড়িয়ে ফেলা, এরা যেন আর মানসিক শক্তি খুঁজে না পায় ইরানিরা। কিন্তু ইরানিরা একটা অন্যরকম জাতি, এবং যতটুকু জানি কে মারা গেলে কে দায়িত্ব নিবে, কে নিহত হলে কে দায়িত্ব নিবে, এটা অনেক আগে থেকে ইরান সাজিয়েছিল। তবে একটা জায়গায় আমি বলবো যে সর্বোচ্চ নেতাকে এরা প্রোটেকশন দিল না, এটা আমি ঠিক বুঝলাম না উনি নিজেই ভাবলেন যে অন্তত আমি যদি থাকি তাইলে ইরানের জাতির মধ্যে একটা দ্বিধা বিভক্তি থাকবে, কারণ আমি যদি শহীদ হই দেশের জন্য তাহলে ইরানিরা আবার একত্রিত হবে। এবং তাই দেখলাম অদ্ভুত ব্যাপার যে আপনার আয়াতুল্লাহ আলী খামেনি উনি শহীদ হওয়ার পর ওনার ওয়াইফও কিন্তু মারা গেলেন। পরের পরিবারের আরো কিছু পরিবারের তার ছেলেকেও হত্যা করা হলো, তো তার নাতিকেও হত্যা করা হয়েছে। তো এই হত্যার মধ্য দিয়ে ইরানি জাতি একটা জিনিস আবার ইউনাইটেড হয়েছে যে নো, আসলে তো আমেরিকা এবং ইসরায়েল চায় ইরানি জাতিকে ধ্বংস করার জন্য। তখন তাদের মধ্যে ইউনিটি আরো স্ট্রং হয়েছে। আমি যতটুকু জানতে পারলাম যে টার্কিতে, তুরস্কে থাকা বহু ইরানি চাকরি করে বা ওইখানে প্রফেশনাল লাইফ লিড করছে, তারা সবাই ইরানের দিকে আসছে যুদ্ধ করার জন্য আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। সুতরাং এখানে কিন্তু একটা ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে, হ্যাঁ, জাতীয় ঐক্য তৈরি হয়ে গেছে অলরেডি। আপনি আমেরিকা যে আক্রমণ করবে এটা আমি প্রথম আজ করতে পেরেছিলাম কখন জানেন? আজকে আপনাকে বলি যে ওমান জেনেভা যে কনফারেন্স হয়েছিল, ওমান জেনেভা যে একটা কনফারেন্স হয়েছিল, যেটা হলো মানে ইরানের সাথে আমেরিকার একটা ডিল, যে তারা ওই চুক্তিতে আসবে, নিউক্লিয়ার ডিস্ট্রয় করে দিবে, তাদের 3টা নিউক্লিয়ার স্পট ফোর্দো, ইস্পাহান এবং নাথান ধ্বংস করে দিবে, আর এটা তাদের মিসাইল ফ্যাক্টরিও ধ্বংস করে দিবে। অর্থাৎ এই ধরনের চুক্তি, এটা তো ইরান মানবে না, এটা আমেরিকা এবং ইসরায়েল জানতো। আসলে এটা ছিল, এই সিটিংটা ছিল জেনেভা ওমানের সিটিংটা ছিল একটা অজুহাত। যে কেমন অজুহাত? যেমন ওই যে আমাদের 71 সালে ডিলে করছিল, আলোচনা চলছে, অন্যদিকে গোপনে মিলিটারি প্রিপারেশন চলছে। আসলে ইরানিরাও বুঝতে পারতো যে এটা আসলে কোনো সেটেলমেন্টে যাবে না, কোনো সলিউশন হবে না, এবং আমেরিকা যেই শর্ত দিবে নিউক্লিয়ারকে ডিস্ট্রয় করে দেওয়া, সেটা ইরান মানবে না। হ্যাঁ, এবং এইটা একটা মানে কি বাবা ক্লিয়ার উচ্ছিলা মাত্র, এবং সেটাই হয়েছে। এটা দেখানো আর কি যে আমরা আন্তরিক ছিলাম ডিলে যাওয়া। আরে বাবা, সবকিছুর পরেও আমি বিচার মানি তালগাছ আমার, এটা তো ইরান জাতি মানে মেনে নেবে না। এটা তো ইরানটা তো সৌদি আরব না, কাতার না, কুয়েত না, আরব আমিরাত না, ওমান না, তাই না? ইরানে একটি সরকার আছে, ইলেক্টেড গভর্নমেন্ট, ইরানে প্রেসিডেন্ট আছে, পার্লামেন্ট আছে, মজলিস সুরা। আজকে তো দেখলাম প্রেসিডেন্টের ভবনে আজকে হামলা করলো, এরকমটা বলছে ইসরায়েলের পক্ষ থেকে। না, কিছুক্ষণ আগে খবর পেলাম যে ইরানের প্রেসিডেন্ট একটা ইসরায়েলের প্রেসিডেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা প্রেসিডেন্ট ভবনে হামলা করেছে সম্ভবত, নাকি এরপরে সেনাগগে ইয়ে করেছে। তাদের সেনাগগ হলো তাদের ধর্মালয়, মানে ইহুদিদের।
অর্থাৎ হ্যাঁ, তো সেনাগাগ আমাদের যেমন মসজিদ, তো সেখানে তারা মিসাইল চলে গেছে। আর সবচেয়ে বড় কথা যে আমি জানি না, একটা ফুটেজ দেখলাম, এটা কিন্তু সত্যি কিনা জানি না, যে দুইটা খবর আসছে। একটা হলো ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিহত হয়েছে, আরেকটা হলো যে তাদের যে বিমান বাহিনী প্রধান নিহত হয়েছে, কিন্তু এখন এটা রিপোর্টেড হয় নাই। তবে এটা ঠিক, যেখানে নেতানিয়াহু যে সদর দপ্তর কিন্তু আক্রান্ত হয়েছে, ওখানে গিয়ে একটা মিসাইল আঘাত করেছে। এক, দুই নম্বর, আমেরিকার গর্ব যেটা ছিল আপনার এই বাহরাইনে, যে আমেরিকার যে ফিফথ ফ্লিট যেটা বাহরাইন থেকে, বাহরাইনের যে হেডকোয়ার্টার, মিলিটারি হেডকোয়ার্টার আমেরিকা, সেখানে ফিফথ ফ্লিট ছিল। ফিফথ ফ্লিট কিন্তু প্রায় অর্ধেক ডুবে গেছে। এখানে বোধহয় 3টা মিসাইল দিয়ে এটা হিট করেছে ইরান, এবং এটা ইট ইজ অন দ্য ওয়ে অফ সিঙ্কিং, ডুবে যাচ্ছে। এবং যেটা হচ্ছে আরেকটি মজার খবর, এটা ইন্ডিয়া কনফার্ম করেছে। আপনি জানেন ভারতের একজন মানে সমর বিশেষজ্ঞ আছে, যুদ্ধ বিশেষজ্ঞ, তিনি একজন সামরিক কর্মকর্তা, তার নাম হলো জিডি বক্সি, মেজর জেনারেল। উনি কালকের ইন্টারভিউ, মানে কালকে না, আজকে বোধহয় সকালে একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন যে ওই যে যেটা আপনার আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন যে লার্জেস্ট এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা আপনার ইয়াতে আসছিল, আপনার যে ওইখান থেকে আপনার মানে কি বলে, মানে পার্সিয়ান গালফ থেকে, পারস্য উপসাগর থেকে এটাকে সরিয়ে নিয়েছে। কারণ ইরানিরা বেপরোয়া ভাবে হামলা করেছে, মানে আপনার মিসাইল অ্যাটাক করেছে, এবং আমেরিকানরা এটা বুঝতে পেরেছে। আমেরিকানস আর অ্যাপ্রিহেন্ডেড যে কোনো সময় তাদের আব্রাহাম লিঙ্কন গ্রেটেস্ট এয়ারক্রাফট ক্যারিয়ার, এটা যে কোনো সময় মিসাইল দ্বারা আক্রান্ত হইতে পারে। তাই তারা পারস্য উপসাগর থেকে সরিয়ে এটাকে অনেক দূরে নিয়ে গেছে। কারণ রিসেন্টলি এখন জানা গেল যে ইরানের হাতে প্রায় 1000 মাইলের দূরপাল্লার 1000 মাইলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা মিসাইল তাদের হাতে আছে। এবং সেই ক্ষেত্রে, সেই বিবেচনায় তাদের আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারকে যে কোনো সময় আপনার ইরান অ্যাটাক করতে পারে, এবং ইরানের মিসাইলের আওতার মধ্যে এটা আছে। তো সুতরাং সবকিছু আমেরিকার সুখে নাই। আমেরিকা, ট্রাম্প বুঝে গেছে এতক্ষণে যে ভুল জায়গায় হাত দিয়েছে। আর যেটা বলছে আমেরিকা এবং ইসরায়েলের একটা এজাম্পশন ছিল যে তারা 2 সপ্তাহ 3 সপ্তাহ, বড় জোর হলে 4 সপ্তাহের মধ্যে তারা ক্লোজ করবে যুদ্ধ, এর মধ্যে ইরানকে একদম প্রধানত করবে। এটা সম্ভব না, এটা তারা বুঝে গেছে সম্ভব না। কেন? তারা একটা পন্থা অবলম্বন করেছিল, এটা আপনার বুঝতে হবে, বা আপনাকে আমি বলি, সেটা হলো এই আমেরিকা এবং ইসরায়েল একটা ডিসিশন নিয়েছে অ্যাটাকের ব্যাপারে, যে তারা র্যাকলেস এয়ার স্ট্রাইকিং করবে ইরানের ভূখণ্ডের উপরে, মূল ভূখণ্ডের উপরে, যেমন বিভিন্ন সিটি গুলো আছে, তেহরান আছে, তাবরিজ আছে, ইস্পাহান আছে, হ্যাঁ, এইসব শহরগুলোতে, হ্যাঁ, সিরাজ আছে, নিশাপুর আছে, তাই না, এইসব বন্দর নগরী আছে, যেটা হ্যাঁ বন্দর আব্বাস, সেখানে তারা র্যাকলেস এয়ার স্ট্রাইকিং করবে আমেরিকা এবং ইসরায়েল। এয়ার স্ট্রাইকিং করলে তখন ইরানিরা খুব নরম হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। আমেরিকান সেনেট এবং কংগ্রেস এরকম লাগামহীন বিমান আক্রমণের আদেশ, মানে তারা পারমিশন বা অনুমতি দিবেন ট্রাম্পকে। কারণ এখানে যদি এরকম রেকলেস এয়ার স্ট্রাইকিং বা বিমান হামলা করে, তাহলে অনেক নিরীহ লোক মারা যাবে। ইট উইল বি দ্য গ্রেটেস্ট সিভিল ক্যাজুয়ালিটি দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন। সুতরাং এটা কংগ্রেস এবং সেনেট দেবে না, এবং তারা মূল ভূখণ্ডেও আসতে পারছে না। আর তারা যে দূর থেকে এয়ার স্ট্রাইকিং করবে, খুব বড় জোর এগোতে পারবে না, কারণ ইরানিদের হাতে এত মিসাইল। এখন বোঝা গেল যে আগে বলা হয়েছিল 3500, এখন শুনলাম যে 5000 উপরে মিসাইল আছে, সুপারসনিক, হাইপারসনিক, তারপর আরেকটা আপডেট মিসাইল আছে, এটার নামটা এখনো বলতেছে না। সেই জন্য ইরান ইজ ভেরি কনফিডেন্ট টু লঞ্চ এনি অ্যাটাক at least within 1000 mile exactly on American spot or Israeli spot, no doubt about it. আইআরজিসির প্রধান উনি বলেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একের পর এক নরকের দরজা খুলবে, মানে উনি সতর্ক করে দিয়ে বলছেন। আমি আপনাকে বলি, যুদ্ধটা ইরানের যে যুদ্ধটা, ইরান যে আমেরিকাকে প্রতিহত করছে যুদ্ধে, ইরান যে আমেরিকা এবং ইসরায়েলকে ডিফেন্ড করছে যুদ্ধে, এই যুদ্ধ কিন্তু আর রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে নাই। যেদিন খামেনি সর্বোচ্চ নেতা ইরানের মারা গেলেন, সেই দিন থেকে টোটাল যুদ্ধের কন্ট্রোল চলে গেছে আইআরজিসির কাছে, বুঝতে পেরেছেন, আইআরজিসির কাছে। এবং এই কমান্ড একক না, তারা কমান্ড ভাগ করে নিয়েছে, যার ফলে এখন যুদ্ধটা কিন্তু আসছে আর্মির হাতে, অর্থাৎ ডিফেন্স সেকশনের কাছে চলে আসছে যুদ্ধ পলিটিক্যাল লিডারদের আর ডিসিশন মেকিং এ নাই, এখন আসছে মিলিটারি লিডার্সরা এখন ডিসিশন দিচ্ছে, আইআরজিসির লিডাররা। এই জন্যই বলছে এই যুদ্ধ সহজে থামবে না, এটা ভাগে ভাগে যুদ্ধটা হচ্ছে। যুক্তরাষ্ট্র হয়তো চিন্তা করে নাই যে ইরানের এতটা সক্ষমতা এবং এতদিন কন্টিনিউ করতে পারবে। এক্স্যাক্টলি, আমি তো মনে করি যে আমেরিকার ইন্টেলিজেন্স ফেল করেছে, এবং আইআরজিসি যে এত ভাগে বিভক্ত হয়ে তারা বিভিন্ন ভাবে আক্রমণ করবে বেপরোয়া, সেটা জানে না। এবং তারা জানে না যে যুদ্ধের নেতৃত্বটা পলিটিক্যাল লিডারশিপ থেকে চলে আসবে ইয়াতে। এখন তো তারা আয়াতুল্লাহ আলী খামিনিকে মেরে বুমেরাং হয়েছে,
আয়াতুল্লাহ খামিনি থাকলে যেটা হতো পলিটিক্যাল নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্বের হাতে যুদ্ধটা থাকতো, এখন চলে গেছে ইরানিয়ান আর্মির হাতে, অর্থাৎ আইআরজিসির লিডারদের হাতে। তারা তো নিজেরা এখন যুদ্ধ পরিচালনা করবে মরিয়া হয়ে। সুতরাং যুদ্ধ আনএন্ডিং থাকবে, আনলিমিটেড টাইমের জন্য যুদ্ধ হয়ে গেল। এবং আনলিমিটেড টাইমে যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সিভিলিয়ান মুভমেন্ট হবে, লক্ষ লক্ষ নরনারী আমেরিকান লোকরা নেমে যাবে। আমি আমেরিকা থেকে খবর পেয়েছি, আই হ্যাভ গট এ কানেকশন উইথ বেঙ্গলি পিপল লিভিং ইন আমেরিকা। সেখানে তারা বলেছে যে আমেরিকার প্রতি 3 জনের মধ্যে 2 জন বা 4 জনের মধ্যে 3 জনই যুদ্ধ চায় না। এই কিছু কিছু আছে না একটু পাগলাটে টাইপের লোকজন, সামান্য তারাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং তার এই যুদ্ধের ক্যাবিনেটকে তারা সমর্থন করছে, ওয়ার ক্যাবিনেটকে। অন্যরা তারা কেউ যুদ্ধ চায় না, দে আর অল পিস লাভিং সিটিজেন্স। তারা বলছে যে, এবং আস্তে আস্তে সরকারের প্রতি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্টের প্রতি সাধারণ মানুষ, সাধারণ আমেরিকানরা এবং ডায়াসপোরা যারা আছে বিভিন্ন দেশ থেকে গিয়ে আমেরিকাতে সেটেল করছে, তারা কিন্তু আস্তে আস্তে ফুসে উঠতেছে। তারা কিন্তু ফুসে উঠছে এবং উইদিন এ ভেরি শর্ট টাইম দে উইল এক্স্যাক্টলি ডেমনস্ট্রেট অন দ্য স্ট্রিট vehemently, recklessly and without any sort of apprehension they will face the government. এখন তারা তো মনে করেছিল যে মানে খামেনিকে ধ্বংস করে দিলে বা শীর্ষ নেতাদেরকে মানে নিহত করে ফেললে বা হত্যা করে ফেললে ইরান ভেঙে পড়বে, কিন্তু সেই প্রত্যাশাটা তো পূরণ হয়নি। এখানে আরেকটি মজার ব্যাপার আছে, ইউরোপীয় ইউনিয়ন সব আসতো আগে যুদ্ধ লাগলে আমেরিকা কারোর সাথে সংঘাতে জড়িত হলেই ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত সব দেশে আসতো। এখন ইউরোপিয়ান ইউনিয়ন 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, ফ্রান্স এবং ব্রিটেনও কিন্তু স্যার স্টিয়ার খার্মা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এটার সাথে স্যার কিয়ার স্টারমারই তো নামটা নাকি, স্যার কিয়ার স্টারমার। হ্যাঁ, স্যার কিয়ার স্টারমার উনি কিন্তু প্রথম দিতে চায় নাই, পরে চাপ চুপ দিচ্ছে, অনেক কিছু দেওয়ার পরে ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে। তারা কিন্তু স্পেন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, স্পেন উইল নট বি দ্য পার্ট অফ দিস সর্ট অফ ইলিগাল ইলেজিটিমেট ওয়ার অফ আমেরিকা এগেনস্ট ইরান। তারা স্পেন পুরোপুরি বলে দিচ্ছে। তাইলে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ভাগ হয়ে গেছে, ন্যাটো ভাগ হয়ে গেছে। ন্যাটো যারা আছে তারাও পুরোটা আসবে না, তারা বলছে এই যুদ্ধে, অর্থাৎ এই যুদ্ধে কিন্তু আমেরিকা আস্তে আস্তে একটা সময় যেমন ইসরায়েল এবং আমেরিকাকে এই যুদ্ধ টানতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, ইরান যে সক্ষমতা, ইরান কিন্তু এয়ারফোর্সে এত গুরুত্ব দেয় নাই, মিসাইলের উপরে গুরুত্ব দিচ্ছে। এয়ারফোর্সের খরচও বেশি, একটা অত্যন্ত সাবস্টিকেটেড জেট ফাইটার বানাইতে যেই টাকা লাগে তার দ্বারা তারা 500 মিসাইল বানাইতে পারে। সেখানে আরোহীর দরকার হয় না, রিমোট কন্ট্রোলে চালায়, খরচ কম, অস্ত্র বেশি উৎপাদন হয় এবং এটা অনেক দূরে গিয়া মারতে পারে আরোহী ছাড়া। সুতরাং এটাতে রিস্কও কম, এবং যদি এটা উপরের দিকে আঘাত করে সেটাও ভালো, আর যদি আঘাত না করে ইনটেক পড়েও যায় এটার উপর দেওয়া যাইতে পারবে না, কারণ পড়ে গেলে ভূমিতে থাকলে এটার উপর কোনো স্পর্শ আসলে বা কোন রকম টাচ হইলে বিরাট বিস্ফোরণ হবে। সুতরাং জ্বালা 2 দিকেই। সেই জন্য ইসরায়েল একটা ছোট্ট রাষ্ট্র, দখলকৃত একটা ছোট রাষ্ট্র, এই এত ছোট ভূখণ্ড নিয়ে ইরানের মতো বিশাল দেশের বিরুদ্ধে যুদ্ধ করা ঠিক হয় না। এই যুদ্ধ যদি অত্যন্ত গেরিলা ওয়ারফেয়ারে যায়, আর আরেকটা জিনিস আমি গেরিলা ওয়ারফেয়ারে যায়, এটা কিন্তু আরো বিপজ্জনক হবে। ইরানিরা যদি বিভিন্ন পাহাড় পর্বতের দিকে তাকে আইআরজিসির লিডাররা যদি অবস্থান নিয়ে নেয়, বাংকার টাঙ্কার করে, তাদের তাবু টাবু করে, তাইলে ওইখানে গিয়ে বম্বিং করেও এয়ারফোর্সের আমেরিকা এবং ইসরায়েল এয়ার স্ট্রাইকিং করেও কিন্তু সেখানে সুবিধা করতে পারবে না, এটা আমি একেবারে নিশ্চিত। আর দেশও বিশাল, এত বড় একটা বিশাল দেশকে কভার করা আমেরিকান সোলজারদের পক্ষে বা ইসরায়েলি লোকজনের পক্ষে, ওয়ারমঙ্গার যারা, এটা সম্ভব না তাদের পক্ষে। সিম্পলি ইট ইজ এন ইম্পসিবিলিটি। ইরান কিন্তু ভেনিজুয়েলা না যে আমেরিকা এখান থেকে প্রেসিডেন্টকে ধরে নিয়ে নিউ ইয়র্কে রেখে দিবে বা ওয়াশিংটন ডিসিতে আটকে রাখবে। টোটালি অঙ্কে ভুল করেছে। সবচেয়ে বড় কথা, হরমুজ প্রণালী, একজন বিশেষজ্ঞ আমাদের দেশে একজন বলছেন, ওনার নামটা বলতে চাই না, উনি এয়ারফোর্সের একজন অফিসার, উনি এসে বলছেন আখেরে হরমুজ প্রণালী ইরান কন্ট্রোলে রাখতে পারবে না। আরে বাবা, দরকার নাই কন্ট্রোলে রাখার, ছেড়ে দিল। হরমুজ প্রণালী জোর করে ব্যাকেট করলো আমেরিকান ট্রুপস আইসা বা আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার এসে ব্যাকেট করলো হরমুজ প্রণালী, ইটস অল রাইট। কিন্তু দরকার নাই তো, ইরানিরা ওই হরমুজ প্রণালীতে অহরহ যে কোনো সময় মিসাইল স্ট্রাইক করবে। তো মিসাইল স্ট্রাইকিং যদি শুরু করে হরমুজ প্রণালীর উপরে, ওই প্রণালীর উপর যে কোনো শিপমেন্ট যাবে, তাহলে জাহাজ, কোনো ওয়েল ভেসেল যাবে? ভয়ই তো যাবে না। আর ইরানিরা তো তাক পেতে থাকবে যে কোনো ধরনের ওয়েল ভেসেল যাইতে লিডের উপরে মারবে, এই ওয়েল ভেসেলের উপরে, অর্থাৎ তেলবাহী শিপমেন্টের জাহাজের উপরে মারবে। তো অনেকেই যে বলছে যে আসলে ইরানের সক্ষম মানে ইরানের যে অবস্থান, সেই অবস্থানে ইরান এদের বিরুদ্ধে খুব বেশি দিন যেতে পারবে না। কিন্তু আবার অনেকে বলছে যে আমেরিকা খুব বেশি দিন কন্টিনিউ করতে পারবে না, তাদের কাছে যেটা আছে, যে অস্ত্রশস্ত্র আছে, সেটা দিয়ে আসলে ইরানের ব্যাপারে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না। তারা এই জন্যই চাচ্ছে যে তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আবার আমি আপনাকে বলি যুদ্ধটা কিন্তু এখন আর ছোট্ট জায়গায় নাই। অলরেডি ইরান কিন্তু আমেরিকান যত
আপনার সামরিক এস্টাবলিশমেন্ট গুলো আছে, মিলিটারি এস্টাবলিশমেন্ট, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, তারপর আপনার ওমান, সব জায়গাতে অ্যাটাক করেছে ইরান মিসাইল দিয়ে। তো সুতরাং কিন্তু যুদ্ধটা কিন্তু শুধু একটা দুইটা দেশের মধ্যে বিস্তৃত হয় নাই, যুদ্ধ কিন্তু এখন পশ্চিম এশিয়ার সব দেশ যুদ্ধে জড়িত হয়ে গেছে, যুদ্ধ ছড়িয়ে গেছে, এবং এটা এশিয়াকেও টাচ করতে পারে, কারণ ইরানের সাথে বর্ডার হলো আফগানিস্তানের, ইরানের সাথে বর্ডার হলো পাকিস্তানের। সুতরাং খুবই সেন্সিটিভ এই যুদ্ধ, এবং এটা আস্তে আস্তে কিন্তু এটা ছড়তেছে। এত বড় যুদ্ধ যে আকারে ছড়ছে, সেটাকে টেনে আবার ক্লোজ করা আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে বিশাল দুরূহ ব্যাপার, নো ডাউট অ্যাবাউট ইট। এবং আরেকটা জিনিস, কাতারের কিন্তু তেল নাই, কাতারের আছে এলএনজি। মানে এই এলএনজি তো সমস্যা হয়ে গেছে, এলএনজি শর্ট ট্যাঙ্কারের উপরে মেরে বসছে, গ্যাস, ও গ্যাস ফিল্ড যেটা এলএনজির ফিল্ডের উপরে মেরে গেছে, এবং স্টপ আজকে 2 দিন যাবত এলএনজি উত্তোলন করতে পারছে না। আপনি বুঝতে পারছেন ফুয়েলের দাম কত যাবে সারা ওয়ার্ল্ডে? ফুয়েলের দাম, জ্বালানির দামের উপরে কিন্তু নির্ভর করে আপনার ইকোনমি। So economy is going to be collapsed. Not the economy of a particular country, but the global economy is going to be collapsed. Who will take this responsibility? বাংলাদেশে তো অনেক বড় একটা চাপ পড়বে, রেমিটেন্স যে Definitely. ডোনাল্ড ট্রাম্প যে এককভাবে এই নেতানিয়াহুর পরামর্শে নেতানিয়াহু কানের মধ্যে ফু দিছে, আর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে নেমে গেছেন। কিন্তু হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য সিরিয়াস ইকোনমিক ডিপ্রেশন which has already come in the world market, in the world economy? সে কে দায়ী হবে এটার জন্য? ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করবে। ডোনাল্ড ট্রাম্পকে কি করবে জানেন? ওই যে ভিয়েতনাম যুদ্ধে যখন আমেরিকান সৈন্যরা আহত হইয়া, হাজার হাজার সৈন্য নিহত হইয়া আহত হইয়া আমেরিকাতে ফেরত গেছে, তখন আমেরিকান সাধারণ নাগরিক কি করেছে সেটা জানেন? তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন লিন্ডন জনসন, তার বিরুদ্ধে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে তাকে প্রসিকিউট করছে, অর্থাৎ নাগরিকের আইন যেটাকে পিপুলস কোর্ট বলে, তার বিরুদ্ধে পিপুলস কোর্ট করেছিল লিন্ডন জনসনের বিরুদ্ধে। আমি তো দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাধারণ মানুষ আবারও পিপুলস কোর্ট বসাবে। ইউ আর দ্য কালপ্রিট হু ইজ রেসপন্সিবল ফর দ্য কিলিংস অফ দ্য আমেরিকান ট্রুপস এন্ড ফর এক্স্যাক্টলি মেকিং দ্য ইকোনমিক ডিপ্রেশন। এই লোকটা ফেস করতে হবে তাকে। জি, ফরহাদ ভাই, এখানে এখন ইরান যে মধ্যপ্রাচ্যে ইয়েগুলোতে, আমেরিকান ঘাঁটিগুলোতে আঘাত করছে, তো সেখানে তো আসলে সেখানে তো একটা অস্থিরতা তৈরি হয়েছে, তো সেটা আসলে ইরানের উপর কোনো প্রভাব পড়বে কিনা? কারণ মিডল ইস্টে তো বেশি। কোন প্রশ্নটা আপা আর একটু বলেন, আমি একটা পয়েন্ট দেখতেছিলাম শুধু। আচ্ছা, আমি বলছিলাম যে মিডল ইস্টে যেভাবে আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত করছে ইরান, তো সেখানে একটা নেগেটিভ প্রভাব পড়বে কিনা ইরানের উপর মানুষের? এটা তো নেগেটিভ প্রভাব ইরানের উপরে পড়বে, টোটাল সারা পৃথিবীর উপরে পড়বে, কারণ ওই তেল সমৃদ্ধ দেশগুলোর উপরে যে অ্যাটাক করেছে, তাই না? আর আরেকটা পয়েন্ট বলি, আমেরিকা যে এত বড় বড় গলা, আমেরিকা তো তাদের যে মিলিটারি বেস গুলো আছে মিডল ইস্টে, যেমন সৌদি আরবে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, আরব আমিরাতে আছে, বাহরাইনে আছে, ওমানে আছে, কই এটা তো মিলিটারি বেস গুলো তো তাদের, তাই না? এগুলো তো যেই রাষ্ট্রে আছে তাদের না, এটা আমেরিকান ভূখণ্ড ধরতে হবে, আমেরিকায় এটা মিলিটারি বেস। তো কই তারা তো পারলো না, আমেরিকা তো তাদের মিলিটারি বেস গুলোকে, মধ্যপ্রাচ্যের যে সামরিক স্থাপনা গুলো, একটারও তো সিকিউরিটি দিতে পারে না। ইরাকের উপর আক্রমণ হয়েছে, ইরাকের আমেরিকান মিলিটারি বেসের উপর আক্রমণ হয়েছে, কই আমেরিকা তো পারলো না, এত বড় শক্তিধর দেশ। America is not in a position even to protect their military bases in different parts of the Arab Peninsula. পারে নাই কেন? আমরা দেখতে পাচ্ছি যে লেবাননে অলরেডি 30,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে, মানে জাতিসংঘের শরণার্থী সংস্থা এটা জানিয়েছে। তো লেবাননে, হ্যাঁ, রাইট, এটা বর্ডারিং কান্ট্রি, এটা ইসরায়েলের বর্ডার কান্ট্রি, এবং ইসরায়েলও কিন্তু আতঙ্কে পড়েছে। একটা ভালো কথা, আপনার এই প্রশ্নটাতে আমার চমৎকার একটা প্রশ্ন করেছেন, এবং এতে থেকে আমার একটা পয়েন্ট মনে হয়ে গেছে। আমি আজকে সকালবেলা একটা নিউজ দেখছিলাম, এবং সেটাতে আমি দেখতে পেলাম কি জানেন, এই যে আপনার লেবাননের বর্ডারের কাছে ইসরায়েলের যে গ্রামগুলো আছে, সেখান থেকে 77টা গ্রাম থেকে তারা ইসরায়েলিরা তাদের লোকজনকে সরিয়ে ফেলেছে, কারণ এখানে লেবাননের হিজবুল্লাহ তাদেরকে অ্যাটাক করেছে, তারা ইয়েমেনের হুতিরা অ্যাটাক করেছে। সরি, বুঝতে পেরেছেন? সুতরাং ইসরায়েল কিন্তু আরামে নেই, এবং ইসরায়েলের প্রেসিডেন্ট ভবন আক্রান্ত, ইসরায়েলের এয়ারফোর্স সদর দপ্তর আক্রান্ত হয়েছে, ইসরায়েলের যে সবচেয়ে বড় এয়ারপোর্ট যেটা ডেভিড বেন গরিয়ান এয়ারপোর্ট আক্রান্ত হয়েছে। তারা শুধু সীমিত আকার এখন এয়ারপোর্টে চালাইছে হাই সিকিউরিটির মাধ্যমে। সুতরাং অল ফরেন কানেকশন অফ ইসরায়েল ইজ গোয়িং টু বি স্টপড অলমোস্ট অ্যাবসলিউটলি। তো অনেকে বলছে যে নেতানিয়াহু সে ইসরায়েলে নাই এখন, উনি কানাডা আছে, সেটা না, ইসরায়েলে আছে, বাট হি ইজ আন্ডার স্ট্রং প্রোটেকশন অফ দ্য মিলিটারি। এবং আজকে সকালের দিকেও সে ভিজিটে বাইরে ছিল, তো বের হয়ে ভদ্রলোক বেশিক্ষণ ভদ্রলোক কি বলবো, সে তো একটা শয়তান, হি ইজ দ্য ডেভিল। I'd like to quote it and use this word devil. এই ডেভিল কিছু সকালবেলার দিকেও কোথায় যেন গিয়ে ঘুরছে, পরিদর্শন করছে। কিন্তু বুঝতে হবে, আমি আবারও বলি, ইরান কিন্তু ইসরায়েলের মতো বিড়ালের লেজুরের মতো ছোট্ট একটি দেশ না।
আমি যদি ভুল না করে তাহলে জিওগ্রাফিক্যালি ইরান ইজ গ্রেটার দেন পাকিস্তান। ইরান অনেক বড় একটা দেশ। সারা দেশ, আপনার শহরগুলো কয়টা? সিরাজ, নিশাপুর, ইস্পাহান, তাবরিজ, তারপরে আপনার তেহরান, হ্যাঁ, খোরাসান, বিশাল বিশাল শহর, বিশাল দেশ, 5,000 বছর আগে সভ্য দেশ। এটা কি মানে আমেরিকার মতো ইয়াঙ্কি জাতি? ব্রিটেন, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড থেকে এসে ম্লেচ্ছ হিসাবে আসছে এখানে রেড ইন্ডিয়ানদের জায়গা দখল করে অন্যের ভূমিতে থাকে? আপনি যে দেশে থাকেন ওরা তো মানুষের জাত না, ওরাই তো সবজি সব করে করেছে। বাংলায় বলতেছি, বুঝবে না ইংরেজরা, আপনার কোনো অসুবিধা নাই। ওরাই তো সবচেয়ে খারাপ। ওরা কানাডা দখল করছে, আমেরিকা দখল করছে, অস্ট্রেলিয়া দখল করছে, নিউজিল্যান্ড দখল করছে। এগুলা কি ব্রিটিশ, স্কটিশ এবং আইরিশদের বাপের জায়গা? এখন তারা তো ট্রাম্পকে এখন সাপোর্ট করতেছে না, তারা তো স্পষ্ট ভাবে বলে দিছে তারা এখন নাই। বলো, কিন্তু বলো, একা হয়ে যাবে। বলো, বলা কি? বলা তো কোনো শেষ না। উনি ঘাঁটি ইউজ করতে দিলে কেন? ঘাঁটি ইউজ করতে দিন। Why the Prime Minister of Britain allowed America to use their military base? কেন দিল? একদিকে ঘাঁটি ইউজ করতে দিয়েছে, আরেকদিকে বলছে যে সাপোর্ট করবে না। কিন্তু এটাতে কি আপনার মনে হয় শেষ পর্যন্ত এই হামলার ভাই সংঘাতে আমেরিকার ইসরায়েল একা হয়ে ব্রিটেন আসা আর না আসা, ফ্রান্স আসা আর না আসা, বা অন্য কোনো ইউরোপীয়, জার্মানি আসা আর না আসা আমেরিকার পক্ষে এখন কোনো ম্যাটারই করে না। তো একা পারবে? মানে যুক্তরাষ্ট্র আর কতদিন হতে পারবে আপনার মনে হয়? পারবে না, বললাম তো, পারবে না। এবং শুধু তাই না, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবন, যেদিন ইরান আক্রমণ করেছে সেদিন এই বান্দা, আমি একজন সাধারণ মানুষ, এজ এ ভেরি অর্ডিনারি পার্সন, আমি একটা কমেন্ট করছিলাম যে এই আক্রমণ, আমেরিকার এই আক্রমণ ইরানিদের উপরে, ডোনাল্ড ট্রাম্পের সারা জীবনের রাজনীতি সবকিছু শেষ হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে যেদিন চলে যাবেন তাকে সারা জীবন দুর্বিষহ জীবনযাপন করতে হবে এই অপরাধে। জি। এখন আপনার আমরা শেষের দিকে আপনার কাছে, মানে ইরানের থেকে তো বলা হয়েছে যে ইরানের পররাষ্ট্র মুখপাত্র যিনি বলেছেন, উনি বলছেন যে যুক্তরাষ্ট্র শুরু করেছে, যুক্তরাষ্ট্রই থামবে। সো আমরা কিন্তু থামবো না, এবং তাদের একের পর এক কবর খোঁড়া শুরু হয়ে গেছে। না, ইরান থামবে না। আরেকটা জিনিস, ইরান আরেকটা জিনিস ডেভেলপ করছে। আগে তো ইসরায়েলিরা শেল্টারে গিয়ে পড়ে থাকতো, আপনি মিসাইল অ্যাটাক করলে শেল্টারে গিয়ে পালাতো। এখন কিন্তু সেটাও নাই, শেল্টারের ভিতরে অ্যাটাক করে বসছে। আপনার দিয়ে অ্যাটাক করেছে, মিসাইল দিয়ে, হাইপারসোনিক মিসাইল। হাইপারসোনিকের উপরে আরেকটা ফেস, এটা আরেকটা ভার্সন, আর আপডেটেড ভার্সন, সেটা শেল্টারের ভিতরে আক্রমণ করছে ইসরায়েলি গিয়ে। আচ্ছা, মানে আপনার কাছে একটু একটা বিষয় শুনতে চাই যে এখন মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশ তো অনুরোধ করতেছে যে এটা থামানোর জন্য, বা বিভিন্ন দেশ থেকে অনুরোধ আসতেছে যে এটা থামানোর জন্য। তো ইরান থামবে, ইরান তার ক্ষয়ক্ষতি দাবি করবে জাতিসংঘের মাধ্যমে আমেরিকার কাছে এবং ইসরায়েলের কাছে ক্ষয়ক্ষতি। কারণ ইরান তো আক্রমণ করে নাই, প্রথম আক্রমণ করেছে আমেরিকা এবং ইসরায়েল। ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের নেতাদেরকে যে মারছে এটা বিচার হবে অন্যায়ভাবে। তাদের সর্বোচ্চ নেতাকে মারছে, তাদের মিলিটারি হাইয়েস্ট মিলিটারি পার্সোনালসদেরকে মারছে, এটার বিচার হবে। আরেকটি, সর্বোপরি যে ডিল তারা করতে চায়, নিউক্লিয়ার ডিল, এই ডিলে ইরান রাজি হবে না। ইরান উইল বি অ্যাট ফ্রি অ্যান্ড ইরান উইল বি অ্যাট লিবার্টি টু প্রডিউস দেয়ার nuclear power at any range. There will be no restriction from America or any other superpower on Iran to produce their nuclear power. They will be at liberty to promote their nuclear program up to the level whatever they like. সো ইরানের ক্ষতিপূরণ ছাড়া ইরান এটা স্টপ করবে না, ইরানকে যতই বলা হোক না কেন। এখন না, ইরান স্টপ করবে না। এই যুদ্ধে একদম শিক্ষা হবে, আমি বলে দিলাম। আমেরিকার শিক্ষা হবে এবং ইসরায়েল জনমের শিক্ষা পাবে। ইসরায়েলকে আবারও বলে, ইসরায়েলকে কম হলেও ইরান থেকে 2 থেকে 2,500 মিসাইল ফেস করতে হবে যুদ্ধ যদি কন্টিনিউ করে। তাহলে এই ইসরায়েল যে ছোট্ট দেশ, 2 থেকে 2,500 মিসাইল ফেস করার স্পেস তো নাই, টেরিটোরিয়াল স্পেস এদের নাই। আমি স্পেসিফিক্যালি কথাগুলো বললাম। আই এম নট টকিং উইথ ইমোশন, আই এম জাস্ট টকিং অন দ্য বেসিস অফ ইনফরমেশন। ইসরায়েল যে ছোট রাষ্ট্র, সেখানে 2 থেকে 2,500 যদি মারা হয় মিসাইল, ইরান যদি মারে, তাহলে এটা জায়গা হইতো না, এটা ভূমিষ্যৎ হয়ে যাবে ইসরায়েল। বাট ট্রাম্প তো স্বপ্ন দেখতেছে যে তার রিজিম চেঞ্জ করবে ইরানের, এবং কাকে কাকে বসাবে সেটাও প্ল্যান করতে পারবে না। টেরিটোরিয়াল অ্যাটাকে যদি আমেরিকান সৈন্য যদি ভূখণ্ডে না ঢুকতে পারে ইরানের, তাহলে রেজিম চেঞ্জ সম্ভব না। ওই দূরে থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়ে আপনার অ্যাটাক করে বা ওই এয়ার স্ট্রাইকিং করে আপনার তো ভূমিতে না আসতে পারলে তো আপনার সরাবেন কেমন করে সরকারকে? দূরে থেকে সরানোর কোনো উপায় নাই, সরকার থাকবেই। অত সহজ না, রেজিম চেঞ্জ খুব কঠিন। যে আপনার সোহেল, আপনার ক্যামেরাটা অন করবেন, ক্যামেরা অন করে প্রশ্ন বা মতামত জানাবেন প্লিজ। জি জি। হাসিনা আপু, আসলে ক্যামেরাটা অন করা সম্ভব না।
কিন্তু আগে ক্যামেরা কিছুটা অন করতেন, একটু করেন। আপনি তো সোহেল, ওই যে আমাদের সাথে যে জয়েন করেন উনি তো নাকি? জি জি জি, তো আমি আপনি আসলে ক্যামেরা অন করেন না কেন? ক্যামেরা অন না করলে তো আচ্ছা, আর কাজ বলেন, বলেন। দেখতে হবে না। না, আমরা ওনাকে, উনি আমাদের পুরাতন অতিথি। জি বলেন। সমস্যা কি? সমস্যা কি? আমি তার নাম জানি, আমি তাকে পছন্দও করি, ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, উনি ভালো ভালো প্রশ্ন করে, আমার মনে হয় হ্যাঁ, এই জন্যই তো বললি। তাহলে আপনি ক্যামেরা অন করে প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই আপনার। এত ভয় কেন? আসলে আমি আসলে কি বলা যায়, এই কথা আমি তো স্যারের কথাগুলো শুনতেছিলাম। উনি তো জ্ঞানকে অনেক ভালোবাসে, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। হ্যাঁ, তোমার আমি খুব পছন্দ করি, বলো। তারপরে বলো, তুমি যদি ক্যামেরা অন করতে না চাও বলো, এমনিতেই বলো। জি বলেন। হ্যাঁ, আমি স্যারকে কোয়েশ্চেন করতেছি এটাই, স্যার ইরানকে অনেক ভালোবাসে। এটা আমি ওনার যতগুলো প্রোগ্রাম আছে যেখানে উনি অ্যাটেন্ড করে, আমি ওখানে থাকার চেষ্টা করি এবং ধন্যবাদ। ওনার কথাগুলো আমি প্রশ্নটা করো, প্রশ্নটা করো, প্রশ্নটা করো। আমরা শেষ করবো। প্রশ্নটা এখন হচ্ছে ইরানের যে পরিস্থিতি, সব মিলে ইরান কি মানে পেরে উঠবে নাকি? আমি তো এতক্ষণ যাবত যে বক্তব্যটা দিলাম, তুমি হাসিনা আপার কাছ থেকে এটা নিয়ে নাও, লিঙ্কটা নিয়ে তুমি দেখো। আমি যা বললাম, আমি কিন্তু আই হ্যাভ ক্লারিফাইড all the position of Iran, America and Israel. So you will get the total picture. এতক্ষণ তো সেটাই আলোচনা করেছি, ইরানের সক্ষমতা আমি আছে। একদম টোটাল পয়েন্ট ধরে ধরে কিন্তু আলোচনা করেছি। সুতরাং এখানে আর অল্প সময়ের মধ্যে আমি খুব একটা বাকি রাখি নাই কিছু। What will be the position of Iran in future? What will be the position of America and Israel? It has been clarified through my interview. অনেক ধন্যবাদ ফরাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ইনশাআল্লাহ আবার কালকেও হয়তো আমরা করব, আপনার যদি সমস্যা না থাকে আমরা কালকে এই সময় আবারও আপনার সাথে আমরা ইনশাআল্লাহ, জি। ইনশাআল্লাহ। সে পর্যন্ত বিয়ামানিল্লাহ। আর আরেকটা জিনিস জানাই দেই, হাসিনা আপা আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাক করেছে। এবং টাকা চাচ্ছে। হ্যাঁ, এই আপনার সাথে বলেছিলাম আর কি। মানে আপনারা জেনে রাখেন যে ওনার ফেসবুক মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আমার কাছেও টাকা চাইছিল যে একদিনের জন্য টাকা দেন। আসলে এরকম এখন প্রায় হচ্ছে। আজকে আমি 2টা রিসিভ করেছি বাংলাদেশ থেকে, যে একজনের জন্য ফরাদ ভাইয়ের জন্য 30,000 চেয়েছে হোয়াটসঅ্যাপে, আরেকজনের জন্য 35,000 চেয়েছে। তো এরকম আপনাদের সবারই নিশ্চয় অভিজ্ঞতা আছে। তো ফরাদ ভাইয়ের সাথে যারা যোগাযোগ করেন তারা সাবধানে থাকবেন যে ওনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে এবং সবার কাছে টাকা যাচ্ছে। তো সেই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। ফরাদ ভাই, আপনি কিছু বলবেন এই ব্যাপারে? না, আর কিছু না। তবে একটি কথা, কোন এই প্রতারকদের কথায় যেন আমার নামে টাকা কেউ না পাঠাইলো, এক। 2 নম্বর হলো, আমি ইরান জাতিকে অত্যন্ত ভালোবাসি। আমি ইরান জাতির শুভকামনা করি। ইরান একটি অত্যন্ত সভ্য জাতি। ইরানিদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। যেমন ভারতবর্ষে পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত এই যে আমরা কুরমা পোলাও খাই, তারপরে আপনার বিরিয়ানি খাই, কাচ্চি বিরিয়ানি খাই, সবকিছু ইরান থেকে আসা। ফিরনি খাই, সব ইরানি খাবার, পোশাক আশাক। Iran is a country wonderfully contributed in different prolific areas, not only also in the territory of Iran, but also in the subcontinent. ফরাদ ভাই, আপনি যে সুন্দর ড্রেস পরে রাখছেন, এমব্রয়ডারি ড্রেস পরেন, আপনারা এমব্রয়ডারি শাড়িতে এমব্রয়ডারি করেন, থ্রি পিসে করেন, এগুলো ইরান থেকে আসা। ভারতবর্ষের সম্রাজ্ঞী নূরজাহান ইরানি ছিলেন, ওনার বাড়ি